স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। শতভাগ প্রমাণ এখনো মেলেনি, তবে বিপিএল কে নিরাপদ রাখতেই ফিক্সিং এর সন্দেহের লিস্টে থাকাদের নতুন আসরের নিলামে আমন্ত্রণ জানানো হয়নি। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল বলছেন, অনেক তথ্য প্রমাণই মিলেছে। ফিক্সিং এর তদন্তে তার সাকসেস রেটও প্রায় শতভাগ। নতুন আসরে ফিক্সিং ও দুর্নীতি রোধে বেশ সোচ্চার বিসিবি। সাইফুল রূপকের রিপোর্ট। যে ম্যাচ ফিক্সিং বাংলাদেশ ক্রিকেটে হয়েছে, When I get to a tribunal, I have something like a 98% success rate because I've done the homework, and when it goes before a tribunal, people are nearly always found guilty in my cases. বিসিবির আইনজীবী মাহিন আর ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্সের কথাতে পরিষ্কার, বিপিএলে ফিক্সিং হয়েছে এবং খুব শীঘ্রই ফিক্সাররা বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে। কিন্তু ফিক্সিং এর তদন্ত তো এখনো চলমান। প্রশ্ন আসতেই পারে, ফিক্সিং প্রমাণিত না হওয়ার আগেই কেন বিজয় মোসাদ্দেক সহ 9 ক্রিকেটারকে বিপিএল এর নিলামের লিস্ট থেকে সরানো হলো? ওদের বিপিএল এ খেলতে দেয়া হচ্ছে না, অথচ ঘরোয়া অন্য কোনো লিগে খেলতে কোনো বাধাই নেই। Some are players, some are not players. I've given that advice to try and prevent problems happening. Those people are not banned from cricket, they're just not invited to this event. একটি ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি 900 পেজের রিপোর্ট দিয়েছে, যেখানে 60 জনকে তারা ইন্টারভিউ করেছে, ইনক্লুডিং দোজ সাসপেক্টস। সেইটাতে আরও অনেক এভিডেন্স সহ যখন ইন্টিগ্রিটি ইউনিটের প্রধানের কাছে দেয়া হলো, তখনই কিন্তু সিদ্ধান্ত হয়নি। তখন ইন্টিগ্রিটি ইউনিট টুক সাম টাইম, অলমোস্ট 2 to 3 উইকস এটার উপর রিভিউ করা। তারপর উনি মনে করেছেন যে এই প্রিভেনশন, এই সেফটি মেজারটা প্রয়োজন। গেল কয়েক বিপিএলেই অ্যান্টি করাপশনের নিয়ম ভঙ্গ হয়েছে। টিম হোটেলে সন্দেহজনক অনেক ঘটনাই ঘটেছে। এমনকি ম্যাচের সময় ড্রেসিং রুমে এবং ওয়াশরুমে ক্রিকেটারদের ফোন ব্যবহার করার তথ্য প্রমাণও পেয়েছে তদন্ত কমিটি। আসছে বিপিএলে ফিক্সিং এবং করাপশন ইস্যুতে আদা জল খেয়েই নামছে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট। Next week, in the week leading up to the start of the tournament, I will be meeting personally, face to face, with every team owner, every team manager, every team captain, and all the key people. And I assure you, they will be left in no doubt that I want to work with them for a safe event, and what the consequences will be if through their ownership bad people get at this event. ফিক্সারদের রেহাই নাই, অ্যালেক্স মার্শাল আত্মবিশ্বাসী। প্রশ্ন হলো, প্রমাণিত হলে কোন আইনে ক্রিকেটার কিংবা সংশ্লিষ্টদের বিচার হবে? আপাতত এটা নেই ফর দ্য গেম অফ ক্রিকেট, বাট অবশ্যই এই যে ঘটনা ঘটছে এটার মধ্যে ক্রিমিনাল এলিমেন্টস আছে, যেটা আমরা বিভিন্ন দ্বন্দ্ববিধির বিভিন্ন ধারায় ফেলতে পারি। সেটা আমরা পরে এটা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দেব, বাট ডাইরেক্টলি ক্রিকেট বা স্পোর্টস নিয়ে এই এরকম কোনো ধারা নাই। সেটা নিয়ে আমরা যেটা বলতে চাই যে অ্যালেক্স মার্শাল, আমি ব্যক্তিগতভাবে, প্লাস বিসিবির প্রেসিডেন্ট, সিইও সহ অন্যান্য ডাইরেক্টর সবাই আমরা পার্সু করছি ফ্রম দ্য গেম অফ ক্রিকেট উইথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য স্টেট, যে একটি আইন, স্পেশালাইজড আইন করা উচিত। বিসিবির খরচে এবার বিপিএল এর প্রত্যেক দলের সঙ্গেই অ্যান্টি করাপশন অফিসার থাকবে। ফিক্সিং কি বন্ধ করা যাবে? সাইফুল রূপক, ৭১। সৌম্য, মোহাম্মদ নবী কিংবা কুশল মেন্ডিস না, নোয়াখালী এক্সপ্রেসের বড় তারকা যেন কাবিলা। অভিনেতা জিয়াউল হক পলাশের সাথে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি করেছে বিপিএল এর নতুন দলটা। 24 ডিসেম্বর নোয়াখালীতে দলটার জার্সি আনভেইলিং অনুষ্ঠান হবার কথা। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। নোয়াখালী এক্সপ্রেস যখন বিপিএলে দল দিল, তারপর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হচ্ছে দলটার, সেই খবরটা প্রথমেই কিন্তু খেলাযোগ জানিয়েছিল। পলাশ ভাই খুব সম্ভবত খেলাযোগ থেকেই জেনেছেন। ফাইনালি সেই খবরটা সত্যি হয়েছে। আপনার সঙ্গে ক্রিকেটের সম্পর্কটা একটু জানতে চাই শুরুতেই। মানে ক্রিকেটের প্রতি ভালোবাসাটা কি আসলেই আপনার ছোটবেলা থেকে ছিল, নাকি হুট করে আসলে মানে যেহেতু আপনাকে তারা চেয়েছে এই জন্য আপনি আসলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছেন, বিষয়টা এরকম? ছোটবেলা থেকে আমি সবসময় চাইতাম আমি আসলে ক্রিকেটার হব, এবং আমি বাবা মাকে বলতাম যে আমি একটু বিকেএসপিতে ভর্তি হতে চাই। কিন্তু তখন আসলে আমি গভর্নমেন্ট লেভেল স্কুলে ভর্তি হয়ে গেছিলাম, দ্যাটস আমার আর সুযোগ হয়নি। আর আমি স্কুলে অনেক নির্বাণ ক্রিকেটও খেলছি। আর সেকেন্ড থিং হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস যেহেতু বিপিএলের প্রথম একটা টিম আসলো, সো যেহেতু আমি নোয়াখালীর সন্তান এবং নোয়াখালী মানুষের ভালোবাসা পেয়ে আজকে আমি এত দূর পর্যন্ত আসছি, সো এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট যে নোয়াখালী এক্সপ্রেস টিমের আমি অ্যাম্বাসেডর হয়েছি।
আপনি প্লেয়ার হতে চেয়েছিলেন ছোটবেলা, এরকম কোনো ঘটনা কি আছে যেটার কারণে আসলে আপনাকে বেশ ভুগতে হয়েছে, বাবা মার কাছে হতে পারে বা ফ্যামিলির কাছে? আমি ওই ম্যাট্রিক ফেল করার পরে আর এটা নিয়ে আগানো হয়নি। তখন যেটা হয় আর কি, বাবা মারা পড়াশোনার জন্য চাপ দেয়, কিন্তু প্রেমটা ছিল মানে আমার যখনই পূর্ণতা পাইনি। এবং যখনই পত্রিকা আমি দেখতাম খেলোয়াড়দের বড় বড় ছবি থাকতো, আমি এরকম ব্লেড দিয়ে কেটে কেটে আমি সব দেয়ালের মধ্যে টাঙায় রাখতাম। কার বেশি ছবি টানিয়ে রাখা হতো বা পছন্দের প্লেয়ার সবচেয়ে? ছিল শোয়েব আক্তার, আর এর পরবর্তীতে মাশরাফি ভাইয়ের প্রচুর ছবি আমি টাঙায় রাখতাম। মাশরাফি ভাইয়ের বোলিংয়ের অ্যাকশন কিংবা উনি মাঠে অনুশীলন করতেছেন এরকম ছবি আমি করে রাখতাম। শোয়েব আক্তারের কথা বলছিলেন আপনি, খুব সম্ভবত আপনার প্লেয়িং রোলটাও পেস বোলার বা এরকম কিছু একটা ছিল যখন খেলতেন? না, আমি যখন খেলতাম তখন আমি বলতেছিলাম যে আমার পছন্দের প্লেয়ার ছিলেন গ্ল্যান ম্যাকগ্রা। ওনার বোলিং স্টাইলটা আমার কাছে খুব ভালো লাগতো, তো আমি ওনার মতো করে বোলিং করার চেষ্টা করতাম। তারপর তারও কিছুদিন পরে মোহাম্মদ আসিফ পাকিস্তানের একজন প্লেয়ার ছিলেন, তার মতো করে বোলিং করার চেষ্টা করতাম। আব্দুর রাজ্জাক আমার খুব পছন্দের একজন বোলার। হাইটটা কিন্তু আবার আপনার সঙ্গে যায় না। হ্যাঁ, সেটা কি মাথায় ছিল কি? না, ওটা মাথায় ছিল না, কিন্তু মানে স্টাইলটা পছন্দ ছিল আর কি, বোলিং স্টাইলটা। এবার একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনার পছন্দের ক্রিকেটার যার পোস্টার আপনি টানিয়ে রাখতেন, মানে এটা হয়তো একটা নিয়তি যে শোয়েব আক্তার একটা দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অর্থাৎ ঢাকা ক্যাপিটালসের, এবং আপনি হচ্ছেন নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, দেখা হয়ে যাবে মাঠে, মানে এটা কেমন লাগছে আপনার কাছে যে আপনি একটা সময় যার পোস্টার টানাতেন তিনি আসলে, আপনিও ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তিনিও একটা দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর? নোয়াখালীর ভাষায় তারে কিভাবে আসলে হুমকি দিবেন ম্যাচের আগে? না, হুমকিদার কিছু না, আমি বরঞ্চ তার জন্য ওয়েট করতেছি যে আপনি তাড়াতাড়ি আসেন, আমরা একটু হাক করুম। ডাক্তার হাক করবেন? হ্যাঁ, মানে থাকে না যে ছোটবেলা থেকেই তো আসলে তারা আমাদের কাছে একজন ড্রিম প্লেয়ার, যে শোয়েব আক্তার স্পিরিট স্টার, বোলিং করতেছেন, মারকুটে বোলার। সো ওই জায়গা থেকে আসলে ওই ফ্যান বয় মোমেন্টটা তো থাকবে ইনশাল্লাহ। সুযোগ থাকতো আসলে ওই নিলামের টেবিলে থাকার, বাংলাদেশের কোন প্লেয়ারটাকে আপনি নিতে চাইতেন নোয়াখালী এক্সপ্রেস? এখন না, পুরোপুরি এখন পর্যন্ত যারা মানে খেলেছে বাংলাদেশের হয়ে, আপনি কাকে নিতে চাইতেন? আমি চাইতাম সাকিব আল হাসানকে নিতে। নোয়াখালী এক্সপ্রেসের মানে তার এক্সপিরিয়েন্স, তার স্কিল, তার পারফরমেন্স, এই ব্যাপারটাকে আসলে ইগনোর করার কোনো উপায় নেই। তো এরকম একটা প্লেয়ার দলের সাথে থাকা মানে হচ্ছে দলের মনোবল এমনি চাঙ্গা থাকা সবসময়। সাকিবকে পাননি, একটা আক্ষেপ থাকছে, বাট আপনি নোয়াখালীতে যাচ্ছেন, জার্সি আনভেলিং হবে, এরকম একটা প্ল্যান আছে। নোয়াখালীবাসীর জন্য কোনো মেসেজ? নোয়াখালীবাসীর জন্য একটাই, ওই ভাষায় বললে ভালো হয়। নোয়াখালীবাসীর জন্য আমার একটাই মেসেজ থাকবে যে নোয়াখালী টিম এবার প্রথম বিপিএলে আসতেছে, আপনারা নোয়াখালী এক্সপ্রেসকে পজিটিভলি সাপোর্ট দিবেন এবং হোলাইনিগুনকে উৎসাহ দিবেন যাতে হোলাইনিগুন মাঠে কাঁপায় দিতে পারে। অনেক ধন্যবাদ। নাহিয়ান বিন জাসিম, ৭১। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে 50 জন কিংবদন্তি খেলোয়াড়ের নাম সম্বলিত একটা ফলক উদ্বোধন করা হয়েছে। দেশে খেলোয়াড় তৈরির আতুরঘর বিকেএসপি থেকে বের হয়ে যারা দেশের প্রতিনিধিত্ব করেছেন, সুনাম অর্জন করেছেন, লাল সবুজের জন্য তারাই জায়গা পেয়েছেন এই নাম ফলকে। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুনিরুল ইসলাম ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত কিংবদন্তি খেলোয়াড়দের সম্মানের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। ক্রিকেট, ফুটবলের পাশাপাশি শুটিং, আর্চারি, অ্যাথলেটিক্স সহ মোট 9টা ডিসিপ্লিনের খেলোয়াড়রা জায়গা পেয়েছে বিশেষ এই নাম ফলকে। ক্রিকেটে মুশফিক, মুমিনুল, লিটনদের পাশাপাশি জায়গা পেয়েছেন সাকিব আল হাসানও। টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম 5 উইকেট শিকারী নাইমুর রহমান দুর্জয়ের জায়গা হয়েছে এই ফলকে। নারী ক্রিকেটার মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নারী ফুটবলার আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমার নামও জলজল করছে বিকেএসপিতে প্রতিষ্ঠিত নতুন এই নাম ফলকে। বীরের বেশে দেশে ফিরল যুব হকি দল। ইতিহাস গড়া সাফল্যে বিমানবন্দরে মিলেছে সংবর্ধনা। এবারই প্রথম বাংলাদেশ যুব হকি বিশ্বকাপ থেকে নিয়ে এসেছে ট্রফি। চ্যালেঞ্জার কাপের শিরোপার পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান ছিল 17তম। সফল এই মিশন শেষে বৃহস্পতিবার দেশে ফেরে বাংলাদেশ যুব হকি দল। সেখানে পুরো দলকে ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হয়। আর এই উদযাপনের মধ্যমণি ছিলেন আমিরুল ইসলাম। 18 গোল করে হয়েছেন আসরের সর্বোচ্চ গোলদাতা। বাংলাদেশের জেতা সবকটি ম্যাচেই করেছেন হ্যাট্রিক। 6 ম্যাচে ওর হ্যাট্রিক সংখ্যা 5। ব্যক্তিগত এমন অর্জনের পাশাপাশি পুরো টুর্নামেন্টে তিনি উজ্জ্বল করেছেন বাংলাদেশের নাম। দেশের হকিকে পৌঁছে দিয়েছেন নতুন উচ্চতায়। লিওনেল মেসির প্রতি সম্মান প্রদর্শনে কলকাতার লেক টাউনে নির্মাণ করা হচ্ছে 70 ফুট উচ্চতার এক মহাকায় স্মৃতিস্তম্ভ। চলছে শেষ মুহূর্তে তোড়জোড়, রং, আলো, কাঠামো সবকিছুতেই ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। কলকাতাবাসীর বিশ্বাস, এক হাতে বিশ্বকাপ তুলে ধরা মেসির এই ভাস্কর্য নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেবে, জন্ম দেবে নতুন ফুটবল স্বপ্নের। 13 ডিসেম্বর স্মৃতিস্তম্ভটির ভার্চুয়াল উদ্বোধন করবেন মেসি নিজেই। কলকাতা থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট।
এক হাতে বিশ্বকাপ আরেক হাতে কোটি মানুষের স্বপ্ন 2022 সালের সেই জাদুকরকে যেন আবারও দেখা যাচ্ছে, তবে লুসাইল স্টেডিয়ামের সবুজ গালিচায় নয়, কলকাতা লেক টাউনে 70 ফিট উঁচুতে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কলকাতা লেক টাউন, কোথাও চলছে ঘষা মাজা, কোথাও রং লাগছে। ফুলের চারাগুলো অপেক্ষায় মেসির স্মৃতি স্তম্ভের শোভা ছড়াতে। 13ই ডিসেম্বর এই বিশাল স্মৃতি স্তম্ভ উদ্বোধন করবেন লিওনেল মেসি নিজেই ভার্চুয়ালি। আর এ খবরেই উৎসবের সাজে ফুটে উঠেছে পুরো কলকাতা। প্রথমে বাংলাদেশের সব দর্শকদেরকে এই কলকাতা এবং পশ্চিমবাংলার তরফ থেকে প্রচণ্ড ভালোবাসা। আমি জানি বাংলাদেশে প্রচুর মেসি ভক্ত আছে, আমি তাদের একটা ফ্যান ক্লাবের সাথে আমিও ইন্টারঅ্যাক্ট করে থাকি। মুখ ঢাকা, তবুও সেই ভাস্কর্য ঘিরে সে কি উন্মাদনা। ছোট থেকে বড় সবাই তুলে নিচ্ছে উদ্বোধনের আগের মুহূর্তটা। কেউ দূর থেকে দাঁড়িয়ে দেখছে, কেউ কাছে গিয়ে কল্পনা করছে মেসির মুখটা কেমন হবে। খুদে ফ্যান্সদের জন্য আরো বেশি এনকারেজ করবে, কেননা তারা দেখবে লিও মেসিকে সামনে থেকে, তারা এনকারেজ হবে, হাতে ওয়ার্ল্ড কাপটা দেখতে পাচ্ছে, তাদেরও মনে একটা মানে আশা থাকবে যে আমরাও কখনো ভবিষ্যতে একটা ওয়ার্ল্ড কাপ যদি জিততে পারি। আমাদের ভারতবর্ষের জন্য অনেক গর্বের বিষয়। তো সব মিলিয়ে আমরা প্রচন্ড ভারতবাসীরা, স্পেশালি বাঙালিরা খুব এক্সাইটেড এই বিষয়টাকে। লেক টাউন এর আগেও ফুটবল জাদুকরদের সম্মান জানিয়েছে। এখানেই রয়েছে দিয়েগো ম্যারাডোনার ভাস্কর্য, যেটি আজও মানুষের মনে জাগায় নস্টালজিয়া। এবার সেই কিংবদন্তির সঙ্গেই দাঁড়াবে আরেক কিংবদন্তি। প্রজন্ম বদলে গেছে, কিন্তু আবেগের কেন্দ্র বদলায়নি। আমার বাবা মারাদোনার ফ্যান, আমি এবং আমার ভাই হচ্ছে পাগল মেসির ফ্যান। মানে 2014-তে যেদিনকা পারলাম না নিতে, মানে আমি ডিসার্টেন। আমার কাছে একটাই ভাই, গ্রেট প্লেয়ার সেই যে ওয়ার্ল্ড কাপটা নিয়েছে। আর ওয়ার্ল্ড কাপও পরিপূর্ণ হয় যখন এইরকম একটা প্লেয়ারের হাতে ওয়ার্ল্ড কাপটা ওঠে। যেমন ক্রিকেটে আমি আমাদের ইন্ডিয়ার কথা বলছি, ওয়ার্ল্ড কাপ পরিপূর্ণ হয়নি ততদিন যতক্ষণ সচিন টেন্ডুলকারের হাতে ওই ট্রফিটা ওঠেনি। আর ফুটবল ওয়ার্ল্ড কাপে যদি মেসির হাতে ট্রফিটা না উঠতো, তাহলে ওয়ার্ল্ড কাপের জন্য মানে ট্রফিটার জন্য একটা লস, যে মেসির মতন ফুটবলের হাতে ট্রফিটা উঠলো না। ফুটবল আবেগে ভাসছে পুরো কলকাতা, সেই সাথে অপেক্ষাও বাড়ছে মেসিকে এক নজর দেখতে। যদিও সেই সুযোগ থাকছে না। নিরাপত্তা ইস্যুতে সরাসরি লেক টাউনে এসে নয়, ভার্চুয়ালি ভাস্কর্যটি উদ্বোধন করে ফুটবলের নয়া ঘাঁটি করবেন লিও মেসি। লিওনেল মেসি বিশ্বকাপ হাতে দাঁড়িয়ে আছেন। ভারতবাসী তার হাতে আরো একটা ট্রফি দেখতে চায়। হয়তোবা সেটা তো অনেক যদি কিন্তু থাকবে, নাও হতে পারে। লিওনেল মেসি এখানটায় দাঁড়িয়ে রয়েছেন। একটা সময় হয়তোবা তিনি আর ফুটবলটা খেলবেন না, কিন্তু তার হাতে যে বিশ্বকাপ ট্রফিটা রয়েছে, তাকে দেখে ভারতের নতুন প্রজন্ম অনুপ্রেরণা পাবে। তারাও হয়তোবা চাইবে একটা সময় এরকম ট্রফি জিততে, এবং ভারতবাসীর মধ্য থেকে কারো এরকম একটা স্মৃতিস্তম্ভ তৈরি করবে, সেটা অন্য কোনো দেশে হতে পারে। অর্থাৎ এটা শুধুমাত্র একটা স্মৃতিস্তম্ভ নয়, এটা একটা অনুপ্রেরণার বড় উপাদানও বটে। হাসান সজীব, 71, কলকাতা, ইন্ডিয়া। লিভারপুলের বিপক্ষে ঝামেলা বাঁধাতে আবারও সৌদি প্রো লিগের রাডারে এসেছেন মোহাম্মদ সালাহ। 2 বছর আগে আল ইতিহাদের সাথে আলোচনা ভেস্তে গেলেও এখন ইজিপশিয়ান তারকার উপর আগ্রহ আছে বলে জানিয়েছেন সৌদি লিগের প্রধান নির্বাহী। এদিকে সালাহকে নিয়ে শুরু হয়েছে সৌদি ক্লাবগুলোর মাঝে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। লিভারপুলের অবস্থাটা এখন ঠিক এমন। মোহাম্মদ সালাহ আর কোচ আর্নে স্লটের মুখ দেখা দেখি বন্ধ। দলের খারাপ অবস্থায় সব দায় তার কাঁধে চাপানোর পায়তারা নাকি করছেন কোচ। গণমাধ্যমে এমন বিস্ফোরক অভিযোগের পরপরই দলে জায়গা হারিয়েছেন এই ইজিপশিয়ান তারকা। গুঞ্জন উঠেছে 8 মাস আগে 2 বছরের জন্য চুক্তি নবায়ন করলেও সে পর্যন্ত আর থাকছেন না সালাহ, বরং জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই লিভারপুল ছাড়বেন। আর এর মাঝে গরম খবর, সালাহর জন্য ওত পেতে বসে আছে সৌদি প্রো লিগের ক্লাবগুলো। হ্যাঁ, এমনটাই জানিয়েছেন সৌদি প্রো লিগের প্রধান নির্বাহী ওমর মুঘারবেল। রিয়াদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুটবল সামিটে ওমর জানিয়েছেন সৌদি লিগ সালাহকে স্বাগত জানানোর অপেক্ষায় আছে, তবে ফাইনাল কলটা লিগের ক্লাবগুলোই নেবে। তবে হ্যাঁ, ক্লাবগুলোর অন্যতম টার্গেট তিনি। সৌদি লিগের দলগুলোর রাডারে সালাহ অনেক আগে থেকেই আছেন। 2023-এর সেপ্টেম্বরে তার জন্য প্রায় 2,500 কোটি টাকা লিভারপুলকে অফার করেছিল আল ইত্তিহাদ, কিন্তু লিভারপুল সে সময় সেই অফার ফিরিয়ে দেয়।
এদিকে সব সৌদি ক্লাব যে সালাহকে পেতে মুখিয়ে আছে তেমনটা নয় বলে জানিয়েছেন আল খুলুদ ক্লাবের চেয়ারম্যান বেন হারবার্গ। সালাহকে ব্যাড ফিট আখ্যা দিয়ে ভিনিসিয়াস জুনিয়রের দিকে নিজের নজর ঘুরিয়েছেন। তার মতে সালাহ এখন 33 বছরের, লিভারপুলে সে প্রচুর বেতন পায়, কিন্তু সে তুলনায় পারফরমেন্স ভালো নয়। কিছু লোক তার স্টারডমকে পছন্দ করে, কিন্তু সত্য হলো সালাহ সৌদি লিগের জন্য উপযুক্ত নয়। যদি তার এবং ভিনিসিয়াসের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয় তাহলে ভিনিসিয়াসই সুযোগ পেত। বেন হারবার্গ কেন সালাহকে সৌদি লিগের উপযোগী ভাবছেন না তাও খোলাসা করেছেন। আর কারণটা হলো সালাহর বয়স। সৌদি লিগকে ক্যারিয়ারের শেষ ভাবার সুযোগ নেই বলে জানিয়েছেন বেন হারবার্গ। বরং তার পরামর্শ সৌদি লিগের উচিত 25 বছর বয়সী তরুণদের দিকে নজর দেয়া। এদিকে সালাহর এমন আউটবার্স্টকে ইমোশনাল আর হটকারী বলে আখ্যা দিয়েছেন স্টিভেন জেরার্ড। লিভারপুলের সাবেক ক্যাপ্টেনের বিশ্বাস, একদিন এমন সময় আসবে যখন সালাহ অনুশোচনা করবে যে তার অমনটা বলা উচিত হয়নি। কথাগুলো কিছুটা ইমোশনাল আর হটকারী ছিল। জেরার্ডের মতে সালাহ স্লট দ্বন্দ্বের সেম ঘটনা 12 বছর আগেও ঘটেছিল লিভারপুলে। তখন সালাহর জায়গা ছিলেন লুইস সুয়ারেজ আর কোচ আর্নে স্লটের জায়গায় ছিলেন ব্রেন্ডন রজার্স। তবে স্টিফেন জেরার্ডের বিশ্বাস সালাহ মাঠে ফিরবেন ঠিকই, আর এই উদ্যোগটা নিতে হবে লিভারপুলকেই। পার্থ বণিক, 71। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।